বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আপনারা বেশ কয়েকজন শিক্ষার্থী যোগ দিয়ে ফেলেছেন। তাহলে আর দেরি না করে আমরা চলুন আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের গত ক্লাসে আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা কিন্তু এই স্লাইডটাই পড়িয়েছিলাম। এখানে অনেকগুলো স্লাইড আছে, অনেকগুলো বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলেছিলাম যে আমাদের ইসলামী ব্যাংকের জন্য খুব বেশি সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে না। তার কারণে আমাদের যে অল্প কয়েকটা প্রশ্ন আসে সেই কয়েকটি প্রশ্নই আমরা 3টা ক্লাসে একেবারে সুন্দর করে শেষ করব কথা দিয়েছিলাম। এবং আমাদের গত ক্লাসে আমরা অনেকগুলো বিষয় পড়েছি। যেমন আমরা যদি একটু প্রিভিয়াস ক্লাসে পড়ার টপিকগুলো দেখি বা বিষয়গুলো দেখি, আমরা দেখতে পাবো প্রিভিয়াস ক্লাসে আমরা এই ব্যাপারটা পড়েছিলাম যে আমাদের পৃথিবী, এই পৃথিবীটাকে ঘিরে যে রেখাগুলো আছে, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এগুলোর উপর বিস্তারিত আমরা পড়াশোনা করার চেষ্টা করেছিলাম গত ক্লাসে, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা যদি আরেকটু আগাই, গত ক্লাসে এর পাশাপাশি আমাদের দিন বড় হয়, রাত ছোট হয়, রাত বড় হয়, দিন ছোট হয়, এটা কখন কখন হয় এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আরেকটু সামনে এগোনো যাক। এরপর আমরা দেখা শুরু করেছিলাম পৃথিবীর কিছু সভ্যতা, কিছু প্রাচীন সভ্যতা। আমরা গত ক্লাসে বেশ কয়েকটি সভ্যতা দেখেছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন মেসোপটেমীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়া সভ্যতা, ইনকা সভ্যতা। আমরা বেশ কয়েকটা সভ্যতা দেখেছি গত ক্লাসে। এরপর যদি আমরা একটু সামনের দিকে আগাই, আমরা এর পাশাপাশি অটোমান সাম্রাজ্য, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা এগুলো দেখেছি। একটু যদি নিচের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ব্যাবিলনীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, এগুলোর উপরে বিস্তারিত কথাবার্তা হয়েছে গত ক্লাসে। এরপর একটু সামনের দিকে এগুলো যাক। একটু সামনে এগুলোই আমরা দেখতে পাবো মহাদেশ পরিচিতি। গত ক্লাসে আমরা মহাদেশ পরিচিতিটাও শেষ করেছি। এশিয়া, ইউরোপ, এমনকি আমরা গত ক্লাসে শেষ করেছি আফ্রিকা, আমেরিকা, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা, এগুলোর উপরে আলাপ আলোচনা। প্রতিটা মহাদেশের সর্বোচ্চ বিন্দু কোনটা, সর্বনিম্ন বিন্দু কোনটা, বড় সড়ো কোনো সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত এগুলো আছে কিনা সবকিছুই বিস্তারিত আমরা দেখেছি গত ক্লাসে। এরপর আরেকটু সামনে এগোনো যাক। আমরা নদ নদী এবং সীমানা, বিশ্বের বিভিন্ন দেশের সীমানা নিয়ে কথা বলেছি। বিশ্বের আয়তনে বৃহত্তম, ক্ষুদ্রতম, জনসংখ্যায় বৃহত্তম দেখেছি। এরপর আমরা কথা শুরু করেছিলাম আঞ্চলিক পরিচিতি নিয়ে। দেখতেই পাচ্ছেন এখানটাতে, এখানে বেশ সুন্দর করে পৃথিবীর একাংশের মানচিত্র দেখা যাচ্ছে। মূলত এখানে ইউরোপ আর এশিয়াটা দেখতে পাচ্ছি। উপরের জায়গাটা পুরোটা হচ্ছে ইউরোপ, এখানে আফ্রিকার একটু একটু ভাইব আসছে অল্প একটু, আর এই জায়গাটা পুরোটা হচ্ছে এশিয়া। আমরা এটা দেখেছি গত ক্লাসে। এবার আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা ঠিক এই জায়গাটা থেকে শুরু করব। আজকের ক্লাসে আমরা আমাদের অঞ্চল পরিচিতি থেকে শুরু করছি। অঞ্চল পরিচিতি দেখার পর আমরা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বন্দর, গুরুত্বপূর্ণ রাজধানী, গুরুত্বপূর্ণ মুদ্রা, গুরুত্বপূর্ণ আইনসভা, গুরুত্বপূর্ণ অন্যান্য যা কিছু আছে বিশ্ব রাজনীতি, এইগুলো নিয়ে কথাবার্তা বলার বা জানার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেওয়া যায়। একেবারে শুরুতেই আমরা যদি আমাদের এই ম্যাপটার দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি এখানটাতে ক্যারিবিয়ান, এখানে লেখা আছে ক্যারিবিয়ান, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে দেশগুলো আছে এরা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। একটাবার এখানে তাকান, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ভাইয়া ক্যারিবিয়ান সাগর অবস্থিত। এই জায়গাটা ক্যারিবিয়ান সাগর অবস্থিত। আমরা এখানে যারাই ক্লাস করছি আমরা জানি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর হলো ক্যারিবিয়ান সাগর। এই পৃথিবীর ভাইয়া দ্বিতীয় বৃহত্তম সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর। একই সাথে এই ক্যারিবিয়ান সাগরটা পুরো পৃথিবীর গভীরতম সাগর। একটু খেয়াল রাখবেন, আমি কিন্তু ভাইয়া মহাসাগর বলিনি, ঠিক আছে? আমি বলছি সাগর। তাহলে এটা দ্বিতীয় বৃহত্তম সাগর এবং একই সাথে গভীরতম সাগর। এরপর এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে 13টি, এখানে ভাইয়া 13টা দ্বীপ রাষ্ট্র
রয়েছে। এখানে 13টা দ্বীপ রাষ্ট্র রয়েছে। আমরা এখানে যারাই ক্লাস করছি আমরা প্রত্যেকে জানি যে এই 13টা দ্বীপ রাষ্ট্র কোন মহাদেশের অন্তর্গত। এই 13টা দ্বীপ রাষ্ট্র হচ্ছে ভাই উত্তর আমেরিকা। এই 13টা দ্বীপ রাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত। এই 13টা দ্বীপ রাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত। ঠিক আছে, আমরা জানি উত্তর আমেরিকা মহাদেশে একেবারে সহজ তথ্য। উত্তর আমেরিকা মহাদেশে দেশ আছে 23টা। উত্তর আমেরিকা মহাদেশে দেশ আছে 23টা। দেশ আছে 23টা। এই 23টা দেশকে মনে রাখা বা বোঝা খুব সহজ। আমরা জানি এই 23টার মধ্যে বড় বড় দেশ আছে 3টি। বড় বড় দেশ আছে 3টি। কোন 3টা? ম্যাপের দিকে তাকালে আমরা এই 3টাকে দেখতে পাই। একেবারে শুরুতে উপরে যেটা আছে বুঝতেই পারা যাচ্ছে, একেবারে শুরুতেই উপরে যেটা আছে সেটা হচ্ছে কানাডা। এই যে এটা হচ্ছে কানাডা, এইটা কানাডা। এরপর আমরা যদি কানাডার নিচে নামি, এই যে দেশটা দেখতে পাচ্ছি এটাই পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ বা সবচেয়ে ক্ষমতাশালী প্রভাবশালী দেশ ইউএসএ। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী বা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশ ইউএসএ অবস্থান করছে। এরপর আমরা যদি একটু নিচের দিকে নামি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে মেক্সিকো। এই জায়গাটা হচ্ছে মেক্সিকো। উত্তর আমেরিকার বড় বড় 3টা দেশ। উত্তর আমেরিকার বড় বড় 3টা দেশ কানাডা, ইউএসএ, মেক্সিকো। কানাডা, ইউএসএ, মেক্সিকো। তাহলে খেয়াল করে দেখেন উত্তর আমেরিকাতে দেশ আছে 23টা। উত্তর আমেরিকা মহাদেশে দেশ আছে 23টা। তার মধ্যে ভাইয়া 3টা হচ্ছে বড় দেশ, কানাডা, ইউএসএ, মেক্সিকো। কানাডা, ইউএসএ, মেক্সিকো। এরপর কানাডা, ইউএসএ, মেক্সিকোর পর ছোট ছোট দেশ আছে মধ্য আমেরিকা নামে 7টি। ছোট ছোট দেশ হচ্ছে ভাইয়া 7টা। এই 7টা দেশকে বলা হয় মধ্য আমেরিকা। একটু এই পাশটাতে তাকান, এই যে এখানে চমৎকার করে লেখা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এরা হলো ভাই মধ্য আমেরিকা। আর এই নিচের দিকের জায়গাটা হচ্ছে ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা মহাদেশ। নিচের এই যে এটা দেখতে পাচ্ছি এটা হলো ভাই দক্ষিণ আমেরিকা মহাদেশ। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। আচ্ছা, তাহলে আবার একটু আলোচনাটা শুরু করা যাক। তাহলে মাঝখানের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটাই হলো মধ্য আমেরিকা। মধ্য আমেরিকাতে দেশ কয়টি? ইতিমধ্যে লিখে ফেলেছে, মধ্য আমেরিকাতে দেশ আছে ভাই 7টি। মধ্য আমেরিকাতে দেশ আছে 7টি। মধ্য আমেরিকার দেশ 7টা। এরপর 7 আর 3 হয়ে গেছে 10। তাহলে বাকি আছে কত? 10 হয়ে গেছে। 23 হওয়ার জন্য কত বাকি আছে? বাকি আছে 13। তাহলে এখানে লিখে ফেলেন 13। এই 13টা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র। এই 13টা হলো ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র। তাহলে 3টা বড় দেশ 7টি, মধ্য আমেরিকার দেশ 13টি, ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র। আর এই সবগুলোকে এক করে এই 23টা দেশ নিয়ে, এই 23টা দেশ নিয়ে তৈরি হয়েছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা গেল। এরপর ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রের মধ্যে বিখ্যাত বা গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে কিউবা, হাইতি, জ্যামাইকা, বাহামা, ত্রিনিদাদ এন্ড টোবাগো। এরা একসাথে, এরা এই স্বাধীন দেশগুলো একসাথে একই ক্রিকেট বোর্ডের অধীনস্থ হয়ে ক্রিকেট খেলে। আমরা জানি এদের ক্রিকেট বোর্ডের নাম হচ্ছে WI, ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। বর্তমানে ওরা ওদেরকে পরিচয় দেয় উইন্ডিজ বলে, ঠিক আছে। একটা ক্রিকেট বোর্ড, কিন্তু রাষ্ট্র আলাদা। রাষ্ট্র হচ্ছে 13টা। গেল। এবার এই পাশে আসি। এই পাশে হচ্ছে মধ্য আমেরিকার দেশ। মধ্য আমেরিকার দেশ আছে 7টি। মধ্য আমেরিকার দেশ 7টি। আপনি খুব সহজে একটা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারেন। সূত্রটা হচ্ছে কোপা হুন্ডায় বসে সালভাদরের, কোপা হুন্ডায় বসে সালভাদরের বেগুনি খায়। কোপা হুন্ডায় বসে সালভাদরের বেগুনি খায়। এই যে সূত্রটা লিখছি ভাই,
এই সূত্রটার মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন মধ্য আমেরিকার দেশসমূহ। মধ্য আমেরিকার দেশসমূহ। প্রশ্ন হচ্ছে কিভাবে মনে রাখবো? খুব সহজ, আপনি একটু দেখেন। শুরুতেই কোতে হচ্ছে ভাইয়া কোস্টারিকা, কোতে কোস্টারিকা, কোতে কোস্টারিকা। এরপর আমরা কালো রং নেই, কোতে হচ্ছে কোস্টারিকা, পাতে পানামা, কোস্টারিকা পানামা, কোস্টারিকা পানামা। হুন্ডা হচ্ছে হন্ডুরাস, হন্ডুরাস। সালভাদর হচ্ছে এল সালভাদর, এল সালভাদর। এরপর বেগুনি, বেতে বেলিজ, গুতে গুয়াতেমালা, গুয়াতেমালা। নিতে নিকারাগুয়া, নিকারাগুয়া। তাহলে খেয়াল করে দেখেন, আপনি খুব সহজেই পারবেন। কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, এল সালভাদর। কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, এল সালভাদর। বেলিজ, গুয়াতেমালা, নিকারাগুয়া, বেলিজ, গুয়াতেমালা, নিকারাগুয়া। তাহলে এই হচ্ছে ভাইয়া আমাদের 7টা দেশ। এই হচ্ছে আমাদের 7টা দেশ। কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, এল সালভাদর, বেলিজ, গুয়াতেমালা, নিকারাগুয়া। এই 7টা দেশ নিয়ে তৈরি হয়েছে মধ্য আমেরিকা, মধ্য আমেরিকা। এরপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ভাই, এই জায়গাটা এই দুইটা মহাদেশের মধ্যে সবচেয়ে সরু জায়গা, সবচেয়ে চিকন জায়গা। তো এখানেই একটা খাল খনন করা হয়েছে। আমরা জানি এই খালটা অবস্থান করছে পানামার পাশে। এই যে বলেছি পাতে পানামা, তো পানামার পাশে অবস্থান করছে এই খালটা। তাই এই খালের নাম হচ্ছে পানামা খাল, পানামা খাল। আর এই পানামা খাল খনন করেছে হচ্ছে মূলত আমেরিকা। কেন করেছে আমেরিকা সেটা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। একটু দেখেন, আমেরিকার গুরুত্বপূর্ণ অনেকগুলো শহর এই পাশটাতে অবস্থিত। এ পাশ থেকে আমেরিকার এই পাশে যাওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তার চেয়ে বড় কথা, তারা যেতে পারলো কিন্তু অনেক বেশি পরিমাণে জিনিস নিয়ে যেতে পারে না। রেলপথ বলেন বা সড়ক পথ বলেন, সড়ক এবং রেলপথে বেশি জিনিসপত্র নিয়ে যাওয়া যায় না। বেশি জিনিসপত্র নিয়ে যাওয়ার একটাই উপায়, একটাই রাস্তা, সেটা হচ্ছে জলপথ। আগে যখন আমেরিকা এপাশ থেকে এপাশে জিনিসপত্র নিত, তাদেরকে যেটা করা লাগতো, তাদেরকে পুরো পথ জাহাজে করে, এটা পুরোটা আটলান্টিক সাগর, পুরো আটলান্টিকটা পাড়ি দেওয়া লাগতো। আটলান্টিকটা পাড়ি দিয়ে আরো নিচে যদি আমি নামি, তাহলে শেষ হলো হচ্ছে দক্ষিণ আমেরিকা। তারা দক্ষিণ আমেরিকা শেষ করে আবার এপাশ দিয়ে ঘুরে এসে তারপর তারা এই পাশে পৌঁছাতো। খেয়াল করে দেখেন কত বিশাল একটা রাস্তা ঘুরতে হয়। কিন্তু যখন তারা এই পানামা খালটা খনন করেছে, একটাবার দেখেন এপাশ দিয়ে এসে চলে আসলো, অর্ধেকের মতো রাস্তা তাদের কমে যায় পানামা খালের জন্য। আর এই পানামা খালের মধ্য দিয়েই, এই পানামা খাল এটার মধ্য দিয়ে ভাইয়া বিভক্ত হয়েছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা কিছুটা হলো বোঝা হয়ে গেল যে বড় দেশ আছে 3টা, কানাডা, আমেরিকা, মেক্সিকো। মধ্য আমেরিকার দেশ আছে 7টা দেশের নামে আমি পারবো: কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, এল সালভাদর। এরপর বেলিজ, গুয়াতেমালা, নিকারাগুয়া আমরা পারবো। এরপর এখানে দ্বীপ রাষ্ট্র আছে 13টি। এই 13টা দ্বীপ রাষ্ট্র অবস্থান করছে ক্যারিবিয়ান সাগরে। ক্যারিবিয়ান সাগরটা পৃথিবীর 2য় বৃহত্তম সাগর, আর গভীরতায় এটা গভীরতম সাগর। নিচে চলে আসি, নিচের দিকের এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয়ে থাকে আমাদের দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, এখানে দেশের সংখ্যা 12টি। এখানে দেশের সংখ্যা 12টি। এখানে আকারে বা আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? আপনি একটাবার তাকালে বুঝতে পারবেন। এই যে দেশটা দেখতে পাচ্ছি, এই দেশটাই হচ্ছে আকারে বা আয়তনে সবচেয়ে বড়। আর এই দেশটার নাম হচ্ছে ভাইয়া ব্রাজিল। তাহলে আমরা লিখে রাখি, ব্রাজিল হচ্ছে এখানে আয়তনে সবচেয়ে বড় দেশ। সবচেয়ে বড় রাষ্ট্র বা বড় দেশ। বুঝতে পারলাম যে ব্রাজিল এখানটাতে আয়তনে সবচেয়ে বড়। এরপর
আমরা যদি এই পাশে আসি, দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশে অনেকগুলো দেশ আছে, এবং এই দেশগুলোর মধ্যে এই যে মাথাটা, এই যে কর্নারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আমাদের গন্ডারের নাকের উপরে ওঠা শিংয়ের মতো মনে হচ্ছে। তার কারণে এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা, আফ্রিকার শিং। হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে ভাইয়া চারটা: ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি। এই চারটা হলো ভাইয়া হর্ন অফ আফ্রিকার দেশ। এর মধ্যে এই যে জিবুতি দেশটা দেখতে পাচ্ছি, এখানে চীন ঘাঁটি নির্মাণ করেছে, এখানে চীনের সামরিক ঘাঁটি আছে। মাঝে মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করে আফ্রিকা কোন দেশে চীনের সামরিক ঘাঁটি আছে? উত্তর হলো ভাইয়া জিবুতিতে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। তারপর উপরের অংশটা দেখি, উপরের অংশটাকে বলা হয় উত্তর আফ্রিকা। কেন উত্তর আফ্রিকা বলে? আমরা সবাই জানি কোনো একটা ম্যাপে উপরের দিকে যারা থাকে তারাই হলো উত্তর দিক। এরা এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা, এই রঙের মধ্যে যারা পড়েছে তারাই হলো উত্তর আফ্রিকার দেশ। শুরুতেই আছে মিশর, এই পাশটা হলো মিশর, এরপরে লিবিয়া, এরপরে আলজেরিয়া। ঠিক আছে, তাহলে মিশর, লিবিয়া, আলজেরিয়া, সুদান, এরাই হলো উত্তর আফ্রিকার দেশ। আরেকটা কথা আমরা জানি, আফ্রিকার আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? মনে রাখার খুব সহজ একটা টেকনিক আছে, আপনি মনে রাখবেন আয়তনে বড় আলজেরিয়া, ঠিক আছে, আতে আয়তন, আতে আলজেরিয়া। এরপর যদি কখনো জিজ্ঞেস করে আফ্রিকার জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ কোনটা, সাথে সাথে বলবেন নাইজেরিয়া, কেন এটা বলবেন একটু বোঝার চেষ্টা করেন। আয়তন, আতে আলজেরিয়া মনে রাখা যায়। জনসংখ্যা, ন আছে, তাহলে জনসংখ্যায় বড় দেশ হচ্ছে নাইজেরিয়া। তাহলে আয়তনে বড় দেশ আলজেরিয়া, জনসংখ্যায় বড় দেশ হচ্ছে নাইজেরিয়া। এরা কোথাকার কান্ট্রি? এরা আফ্রিকার কান্ট্রি। উত্তর আফ্রিকার দেশগুলো দেখলাম মিশর, লিবিয়া, সুদান, আলজেরিয়া। এরপর হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে চারটা: ইথিওপিয়া, সোমালিয়া, এরিত্রিয়া, জিবুতি। এরপর জিবুতি, সেখানে আছে চীনের ঘাঁটি। তাহলে এই হলো ভাইয়া কয়েকটা অঞ্চল এবং মহাদেশ দেখে ফেললাম। সামনে যাই একটু। এবার এখানে কিছু ভাইয়া বিশেষ কৌশলগত এলাকা। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7 সিস্টার্স, ভারতের 7 বোন অঙ্গরাজ্য। আপনি একটু এই ম্যাপটা দিকে তাকান, এই যে ম্যাপটা উপরেটা ছোটটা, এটার দিকে তাকালে আপনি একটা অবাক করা ব্যাপার খেয়াল করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে মূল ভারত, এই যে পাশটা, আর এই যে এটুকু সম্পূর্ণ ভারত থেকে আলাদা বলা যেতে পারে। একেবারে ছোট্ট এই যে এখানটাতে বাংলাদেশের ঠিক মাথার উপর দিয়ে শিলিগুড়ি করিডোর, এই করিডোরটা দ্বারাই এই 7টি রাজ্য ভারতের সাথে একত্রিত। কোনোভাবে যদি এই করিডোরটি বন্ধ হয়ে যায় তাহলে এই 7 রাজ্য ভারত থেকে আলাদা। খেয়াল করে দেখেন, এই যে মাঝখানের সাদা জায়গাটা এটা বাংলাদেশ, আর এই পাশে হচ্ছে এই 7টা রাজ্য, এই 7টি রাজ্যের নাম হচ্ছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল। ঠিক আছে, আমরা খুব সহজে ছোটবেলায় মনে রাখার একটা ট্রিক্স আমরা প্রত্যেকে পড়ে এসেছি। আমরা এই ট্রিক্সটা প্রায় ব্যবহার করতাম। আপনারা, আমি নিশ্চিত এখানে যারা ক্লাস করছেন সবাই মোটামুটি এই ট্রিক্সটার সাথে পরিচিত। আতে আমরা পড়তাম আসাম, মেতে মিজোরাম,
আতে আসাম, মেতে মিজোরাম, অতে অরুণাচল, মেতে মেঘালয়, মেতে মেঘালয়, ত্রিতে ত্রিপুরা, ত্রিতে ত্রিপুরা, মতে মণিপুর, মতে মণিপুর, নাতে নাগাল্যান্ড, নাতে নাগাল্যান্ড। আমি অমিত্রী মনা, এটার মাধ্যমে মনে রাখতাম সেভেন সিস্টার্স। আমি হয়তো মোটামুটি সিউরিটি দিয়ে বলতে পারি আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন যারা বিসিএস এর মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সেখানে কিন্তু এই সেভেন সিস্টার্স মনে রাখার এই সূত্র বহুবার আপনি দেখেছেন। আমি অমিত্রী মনা, আতে আসাম, মেতে মিজোরাম, অতে অরুণাচল, মেতে মেঘালয়, ত্রিতে ত্রিপুরা, মতে মণিপুর, নাতে নাগাল্যান্ড। এই হলো সেভেন সিস্টার্স, ভারতের 7টি অঙ্গরাজ্য। এটি ভারতের জন্য বেশ কৌশলগত একটি এলাকা। কেন? কারণ আমরা দেখতে পাই প্রায় এই 7টি রাজ্যের মানুষরা ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার কথাবার্তা বলে। এবং আমরা দেখেছি 1962-তে যখন চীন ভারত যুদ্ধ হয়েছিল সেই সময় কিন্তু অরুণাচল চীন সম্পূর্ণভাবে দখল করে ফেলেছিল। অরুণাচল 1962-তে 1962-তে চীন দখল করে ফেলেছিল। পরবর্তীতে যদিও চীন সেটি ফেরত দিয়েছিল। এই সকল কারণে সেভেন সিস্টার্স আলোচিত। এর পাশাপাশি এখানে স্বাধীনতার আন্দোলন আছে। আর যেমন আমরা খুব সহজেই বলতে পারি আসামের কথা। আসামের স্বাধীনতার জন্য লড়াই করছে উলফা। উলফা আপনারা প্রত্যেকেও এটির সাথে পরিচিত, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, উলফা। তাহলে এভাবেই হচ্ছে ভারতের সেভেন সিস্টার্সের লড়াই চলছে। সামনে আসি, এখানে দেখতে পাচ্ছি গোল্ডেন ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে বোঝাই যাচ্ছে এটা ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতি। আর গোল্ডেন এই শব্দটি দ্বারা সাধারণত বোঝানো হয় মাদক দ্রব্য, মাদক দ্রব্য। তাহলে ভাই ত্রিভুজ আকৃতিতে অবস্থানরত 3টা দেশ, মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস, এদের মধ্যে মাদক উৎপাদিত হয়, মাদক বিনিময় হয়। তাই এই 3টা দেশকে বলা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এই 3টা দেশকে বলছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এই পাশে আসি, এই পাশে আছে গোল্ডেন ক্রিসেন্ট। ক্রিসেন্ট শব্দের অর্থ আমরা মুসলিমরা সবাই মোটামুটি জানি, অর্ধ বাঁকা চাঁদ, অর্ধ বাঁকা চাঁদ। প্রশ্ন করতে পারেন অর্ধ বাঁকা চাঁদ এটার মানে কি? খুব সহজ, খেয়াল করে দেখেন, চাঁদ মূলত এই আকৃতির, তাই না? গোল গোল। এখন তাহলে প্রথমে এটার অর্ধেক করে, অর্ধেক করলে এটা দাঁড়াচ্ছে। তাহলে উপরের দিকটা আমি মুছে দিই, উপরের জায়গাটা আমি মুছে দিচ্ছি, পুরোটাই মুছে গেল। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি বাকিটা আবার রেখে দিচ্ছি। তাহলে এই আকৃতিতে হওয়ার কথা, তাই না? এই আকৃতিতেই হয়, কিন্তু শুধু বাঁকা অংশটা আমরা নিব। তাহলে উপরের এই জায়গাটুকু বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন এই যে অর্ধেক বাঁকা চাঁদ আকৃতির হয়, এই জিনিসটাই হচ্ছে ক্রিসেন্ট। এটাই হচ্ছে ক্রিসেন্ট। আমরা দেখতে পাই মুসলিম যত কিছুই আছে, মুসলিম পতাকা, মুসলিম প্রতীক, মুসলিম বিভিন্ন ভাস্কর্য, সবকিছুতেই এই বাঁকা চাঁদের গুরুত্ব আছে। খ্রিস্টান ধর্মে যেমন ক্রুশ প্রতীকটা আপনি জানেন, খ্রিস্টান ধর্মে ক্রুশ প্রতীকটা বা ক্রস প্রতীকটার অনেক গুরুত্ব বেশি, এটার অনেক গুরুত্ব বেশি। আপনি দেখবেন রেড ক্রস। সো মুসলিমদের কোন প্রতীকের গুরুত্ব বেশি? মুসলিমরা তো রেড ক্রস ব্যবহার করে না, মুসলিমরা ওই রেড ক্রসের পরিবর্তে ব্যবহার করে রেড ক্রিসেন্ট, লাল অর্ধেক পাকা চাঁদ। ঠিক একইভাবে 3টা মুসলিম দেশে মাদক উৎপাদিত হয়, তাদেরকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। আর এদের অবস্থানটাও অর্ধেক বাঁকা চাঁদের মতো। কোন এই 3 দেশ? একেবারে সহজ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান। পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান। তবে এই উৎপাদনটা আসলে অনেক আগে হতো, বর্তমানে আর এই উৎপাদন কাজটা তেমন একটা হয় না, কিন্তু ঐতিহাসিকভাবে নাম দিয়েছে, তাই এখনো এই নামটা প্রচলিত আছে। এরপর আমরা একটু সামনের দিকে আগাই, এটা না হয় বুঝলাম। এবার আসেন বাংলাদেশের কথায় ফিরি। বাংলাদেশে কয়েকটা গ্রাম আছে, এদেরকে বলা হয় গোল্ডেন ভিলেজ। বাংলাদেশের একটা জায়গার 26টা গ্রামকে, বাংলাদেশের একটি এলাকার 26টা গ্রামকে বলা হয়
গোল্ডেন ভিলেজ। আপনাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে, এই 26টা গ্রাম কোন জেলায় অবস্থিত বলেন। আমাদের সাথে রকি ভাই আছেন, রকি ভাই একটু ট্রাই করে দেখতে পারেন। শামীম রেজা ভাই আছেন, শামীম রেজা ভাই আপনিও ট্রাই করে দেখতে পারেন যে ভাইয়া কোন জেলার 26টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলে। বাংলাদেশের কোন জেলার 26টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলে, ট্রাই করে দেখবেন একটু। এতক্ষণ আমি পড়িয়েছি, এই পর্যায়ে আপনাদের জন্য প্রশ্ন। অসাধারণ রকি ভাই, ঠিকঠাক। রকি ভাই একেবারে পারফেক্ট অ্যান্সার করে ফেলেছে যে ভাই এটা হচ্ছে কুষ্টিয়া। অসাধারণ রকি ভাই, ঠিকঠাক, একদম পারফেক্ট অ্যান্সার। আমাদের কুষ্টিয়া জেলায় 26টা গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। এই গ্রামগুলোতে গাঁজা উৎপাদিত হয়, গাঁজা খাওয়া হয়। এমনকি এই গ্রামে লালনের মৃত্যু দিবস উপলক্ষে যে বড়সড় লালন মেলা আয়োজিত হয়, সে লালন মেলা তো আমরা দেখতে পাই গাঁজার আসর বসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ভিলেজ। একটু সামনের দিকে যাই, একটু সামনে। এবার আমরা কয়েকটা দেশের পার্লামেন্ট নিয়ে কথাবার্তা বলতে চাই। আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দেখে ফেলেছি, এবার দেখবো কয়েকটা পার্লামেন্ট। শুরুতেই দেখতে পাচ্ছি বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। আমরা মোটামুটি সবাই জানি বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, তার কারণে এখানে একটাই নাম যে জাতীয় সংসদ। যদিও আমাদের যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে আমাদের অনেকগুলো সংস্কার প্রস্তাব আনা হয়েছে, যেগুলোর ভিত্তিতে 12ই ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আমরা প্রত্যেকে জানি যে ভাইয়া 12ই ফেব্রুয়ারি 2026 গণভোট অনুষ্ঠিত হয়। আর এই গণভোট অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এই গণভোটের মাধ্যমে বলা হয়েছে যে আমাদের একটা উচ্চ কক্ষ তৈরি করতে হবে। কিন্তু এখনো যেহেতু তৈরি হয়নি, তাই আমরা পড়ছি এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ। আমাদের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ, অর্থাৎ আমাদের আইনসভা। পার্লামেন্ট ইংরেজি শব্দ, আমাদের আইনসভা হলো জাতীয় সংসদ। সামনের দিকে এগোনো যাক। এরপর ভারতের আইনসভা হচ্ছে লোকসভা, রাজ্যসভা, রাজ্যসভা। এরপর ওদের দুইটা কক্ষ, লোকসভা, রাজ্যসভা। মার্কিন যুক্তরাষ্ট্র সিনেট এবং আমাদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। ঠিক আছে, সো তাদের হচ্ছে দুইটা, যুক্তরাষ্ট্রের সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। ওকে, যুক্তরাজ্যে দেখি, যুক্তরাজ্যের দুইটা, একটা হচ্ছে হাউস অফ লর্ডস উচ্চকক্ষ, হাউস অফ কমন্স নিম্নকক্ষ। জাপানের আইনসভা পরীক্ষাতে প্রায়ই আসে, এখানে ব্যাখ্যা করার কিছু নাই, সরাসরি মুখস্থ করে ফেলতে হবে। জাপানের আইনসভা নাম হচ্ছে ডায়েট। এরপর জার্মানির আইনসভা রাইখস্ট্যাগ। ঠিক আছে, জার্মানির আবার আইনসভা দুইটা কক্ষ, বুন্দেসট্যাগ এবং রাইখস্ট্যাগ। ঠিক আছে, বুন্দেসট্যাগ এবং রাইখস্ট্যাগ, দুইটা বুন্দেসট্যাগ, রাইখস্ট্যাগ। ঠিক আছে, দুইটা আইনসভা, তাদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ। এরপর নরওয়ের আইনসভা নাম হচ্ছে স্টলটিং, সুইডেনের আইনসভা নাম হচ্ছে রিক্সট্যাগ বা ড্যাগ। এরপর ডেনমার্কের আইনসভা নাম হচ্ছে ফোকেটিং। এগুলো খুব আসে, আমরা গত ক্লাসে পড়েছিলাম। এই তিনটাই হচ্ছে আমাদের ফাইন্ডসের মধ্যে পড়ে, অর্থাৎ এই তিনটাই হচ্ছে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান। এই তিনটাই হলো ভাইয়া স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের রাষ্ট্র বা স্ক্যান্ডিনেভিয়ান দেশ, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। তাই এই তিনটাই হলো বেশ গুরুত্বপূর্ণ, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এগুলো। এরপর ইসরায়েলের আইনসভা নাম হচ্ছে নেসেট, এটাও প্রায় আসে। তারপর আবার বেনিয়ামিন নেতানিয়াহু, ওনার দলের নামও খুব আসে, বেনিয়ামিন নেতানিয়াহু, ওনার দল খুবই পরীক্ষাতে জিজ্ঞেস করে বেনিয়ামিন নেতানিয়াহু কোন দলের নেতা। একটু ট্রাই করেন না সবাই, আপনারা যারা আছেন একটু বলেন তো, বেনিয়ামিন নেতানিয়াহু, বেশ সহজ প্রশ্ন, কোন দলের নেতা?
বেনিয়ামিন নেতানিয়াহু দলের নাম কি বলেন। খুব সহজ, না পারলেও ভাই বলতে হবে যে ভাই এটা তো পারতেছি না, এটা তো মনে আসতেছে না। বলেন, আপনি বলেন, বলে দিতে হবে আমাকে, তাহলে আমরা একটু সামনের দিকে এগোতে পারবো। খুব সহজ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ভাই বেনিয়ামিন নেতানিয়াহু ওনার দলের নাম কি? বেনিয়ামিন নেতানিয়াহু তার দলের নাম কি? বেনিয়ামিন নেতানিয়াহু তার দলের নাম কি? ওকে, আমরা অপেক্ষা করলাম বেশ কিছুক্ষণ, হলো না। এগুলোও পারতে হবে ভাই, নেতানিয়াহু খুবই বর্তমানে আলোচিত। সো বেনিয়ামিন নেতানিয়াহুর দলের নাম আমরা জানি লিকুদ পার্টি। লিকুদ পার্টি। আচ্ছা, সামনে আসা যাক। এরপর মিশর আইনসভা 2 কক্ষ বিশিষ্ট দারুল আওয়াম। দারুল আওয়াম হচ্ছে মিশরের আইনসভার নিম্ন কক্ষ। নিম্ন কক্ষ। এরপর আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে লয়া জিরগা, বাট না, এখানে লয়া জিরগার একটু ঝামেলা আছে। আফগানিস্তানের আইনসভাকে বুঝলেই সে বলা হয়, তাহলে লয়া জিরগাটা কি? আফগানিস্তানে মূলত অনেকগুলো ভাই ছোট 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 উপজাতি আছে। পশতুন, ওরা মূলত হচ্ছে সংখ্যায় বেশি, ঠিক আছে। পশতুনের পরবর্তীতে তালেবান এই গ্রুপটি তৈরি করেছে। বর্তমানে কিন্তু আমি জানি না আপনারা দেখেছেন কিনা আজকের পত্রিকাটা। আজকের পত্রিকাতে একটা বেশ গুরুত্বপূর্ণ খবর এসেছে, সেটা হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। এইটা করার কারণ হচ্ছে কান্দাহার, এই আফগানিস্তানের ওপাশ থেকে কান্দাহারের দিকটা থেকে আমাদের এই যে পেশোয়ারে, মানে হচ্ছে পাকিস্তানের যে পেশোয়ার, ওই দিকটাতে আক্রমণ চালিয়েছে আফগানিস্তান। ওই আক্রমণের কারণে পাল্টা পাল্টা পাকিস্তান যুদ্ধ ঘোষণা করেছে। ইটস সো মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তারপর যেটা বলছিলাম, আফগানিস্তানের উপজাতীয় নেতাদের, আফগানিস্তানের উপজাতীয় নেতাদের, উপজাতি যে সকল নেতা আছে, উপজাতীয় নেতাদের যে পরামর্শ সভা আছে, উপজাতীয় নেতাদের যে পরামর্শ সভা আছে, সেটাকেই বলা হয় ভাইয়া লয়া জিরগা। আফগানিস্তানের উপজাতি নেতাদের যে পরামর্শ সভা, সেটাকেই বলা হয় লয়া জিরগা। এরপর নেপাল। নেপালের আইনসভা কংগ্রেস, পাকিস্তানের হচ্ছে জাতীয় পরিষদ ও সিনেট। এই হলো ভাইয়া আইনসভা, বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটা দেশের আইনসভা। আমাদের ইসলামী ব্যাংকের পরীক্ষার জন্য বুঝতেই পারতেছেন 2 ধরনের আইনসভা গুরুত্বপূর্ণ, এক হচ্ছে খুব কঠিন, আরেক হচ্ছে ইসলামিক। নিচের দিকে দেখতে পাচ্ছেন পাকিস্তান, আফগানিস্তান, মিশর, এরা ইসলামিক কান্ট্রি তাই দেখেছি, আর উপরের দিকের গুলো একটু কঠিন তাই দেখেছি, ঠিক আছে। সামনে চলে আসি। এরপর জাতীয় সংখ্যা। এতদিন পর্যন্ত আমরা পড়ে এসেছি বিশ্বের মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 195টা, ঠিক আছে। এখন এখানে দেখতে পাচ্ছি 194টা। মূলত ইসরায়েলকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন আলাদা আলাদা হিসেবে দেশ হিসেবে ধরলে 95 হবে, ফিলিস্তিনকে না ধরলে 94। জাতিসংঘের সদস্য নয় হচ্ছে ভ্যাটিকান, কসোভো। ভ্যাটিকান, কসোভো, ভ্যাটিকান, কসোভো। জাতিসংঘের সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান, দক্ষিণ সুদান। এরপর সবচেয়ে জনবহুল নগরী টোকিও, জাপান। না ভাইয়া, এখন আর টোকিও জাপান নাই, এখন টোকিও জাপান হয়ে গেছে দ্বিতীয়। তাহলে এখন সবচেয়ে জনবহুল নগরীতে 1 নম্বরে আছে আমাদের জাকার্তা। 1 নম্বরে আছে হচ্ছে জাকার্তা। একটু এবার আপনারা ট্রাই করেন, জাকার্তা কোন দেশে অবস্থিত? বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী এখন জাকার্তা। প্রশ্ন হচ্ছে জাকার্তা কোন দেশে? ট্রাই করেন, একটা বার ট্রাই করেন। খুবই সহজ একটা প্রশ্ন করেছি, বলতে হবে এটি কোথায় অবস্থিত। এটা না পারাটা খুবই খুবই কষ্টের। আমাদের সাথে রকিব হয়েছেন, রকিব একটু ট্রাই করে দেখেন না। জাকার্তা এটা কোথায় অবস্থিত? জাকার্তা কোথায় অবস্থিত? চমৎকার, রকি ভাই আবারও ঠিকঠাক উত্তর দিয়ে ফেলেছে। রকি ভাই বলতেছে যে এটা তো পারি। জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়াতে অবস্থিত।
জাকার্তা ইন্দোনেশিয়াতে অবস্থিত। জাকার্তা ইন্দোনেশিয়াতে অবস্থিত। চমৎকার। বর্তমানে ভাইয়া এটাই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বাস করে এমন শহর। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বাস করে এমন শহর। এতদিন পর্যন্ত টোকিও ছিল, টোকিওকে পেছনে ফেলে দিয়েছে জাকার্তা। সামনে যাব। এরপর এখানে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু দেশের পুরাতন ও বর্তমান নাম দেওয়া হয়েছে। একদমই সহজ, দ্রুত পড়ে ফেলবো। জাপান। জাপানের পুরোনো নাম হচ্ছে নিপ্পন। নিপ্পন বা সূর্যোদয়ের দেশ। সূর্যোদয়ের দেশ। জাপানের পুরো নাম হচ্ছে, পুরোনো নাম নিপ্পন বা সূর্যোদয়ের দেশ। সূর্যোদয়ের দেশ। এরপর গত ক্লাসে পড়েছি ইরাক। ইরাকের পুরোনো নাম হচ্ছে মেসোপটেমিয়া। ইরাক, মেসোপটেমিয়া। যদিও যদিও মেসোপটেমিয়া যে সভ্যতা, মেসোপটেমিয়া যে সভ্যতা সেটি আরো বিস্তৃত ছিল। মেসোপটেমিয়ার সভ্যতা কি ছিল ভাই? আরো বেশি বিস্তৃত ছিল। সভ্যতা আরো বেশি বিস্তৃত ছিল। এখানে শুধুমাত্র ইরাক মেসোপটেমিয়া দিয়েছে, ঠিক আছে। তারপর চীন। চীনের পুরো নাম হচ্ছে ক্যাথে। চীনের পুরো নাম হচ্ছে ক্যাথে। সুইজারল্যান্ডের পূর্ণ নাম হচ্ছে হেলভেটিয়া। সুইজারল্যান্ডের পূর্ণ নাম হেলভেটিয়া। জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে যখন উপনিবেশিক শাসন আমলে ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই তিনটা, জিম্বাবুয়ে, জাম্বিয়া এবং গানা, তিনটাই হচ্ছে আফ্রিকা যখন উপনিবেশ আকারে ছিল। এই পাশে চলে আসেন। তখন এগুলোর নাম ছিল দক্ষিণ রোডেশিয়া, উত্তর রোডেশিয়া এবং গোল্ড কোস্ট। অর্থাৎ যখন এটা কি ছিল ভাই? যখন এরা উপনিবেশ আকারে ছিল, যখন এরা উপনিবেশ আকারে ছিল তখন এদের নাম ছিল দক্ষিণ উত্তর রোডেশিয়া। জিম্বাবুয়ে দক্ষিণ রোডেশিয়া আর জাম্বিয়ার নাম ছিল উত্তর রোডেশিয়া। গানার নাম ছিল গোল্ড কোস্ট। ঔপনিবেশিক অবস্থা শেষ হয়েছে, দেশগুলো স্বাধীন হয়েছে। দেশগুলো এখন স্বাধীন দেশ। স্বাধীন দেশ হওয়ার পরপরই তাদের নাম পরিবর্তন হয়েছে। স্বাধীন দেশ হওয়ার পরপরই ওদের নাম পরিবর্তন হয়েছে। এখন নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া, উত্তর রোডেশিয়া, গোল্ড কোস্ট পেরিয়ে নামটা হয়ে গেছে জিম্বাবুয়ে, জাম্বিয়া এবং ঘানা। এরপর জার্মানি। জার্মানির নাম হচ্ছে ডয়েচল্যান্ড। জার্মানির নাম হচ্ছে ডয়েচল্যান্ড ছিল। ফ্রান্স। ফ্রান্সের নাম ছিল গল। ফ্রান্সের নাম ছিল গল। পরিচিত নাম আমাদের তাইওয়ান। তাইওয়ানের নাম ছিল ফরমোজা। থাইল্যান্ড। থাইল্যান্ডের নাম ছিল শিয়াম। থাইল্যান্ডের নাম হচ্ছে শিয়াম ছিল। আর থাইল্যান্ড হচ্ছে সাদা হাতির দেশ। থাইল্যান্ড হচ্ছে সাদা হাতির দেশ, আমরা জানি, সেটা অস্থি। এরপর এটা আমরা পড়াবো না, আপনাদেরকে যখন স্লাইডটা দেওয়া হবে তখন একটু পড়বেন কোন দেশ কার পরিবেশ ছিল। ব্রিটেনের উপনিবেশ কারা ছিল, ফ্রান্সের পরিবেশ কারা ছিল, স্পেনের পরিবেশ কারা ছিল, অন্যান্য জন পর্তুগাল, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কোনটা কার পরিবেশ ছিল মুখস্থ করতে হবে। সামনে চলে আসি। এরপর এখানে চমৎকার একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হলো সোভিয়েত ইউনিয়ন। এটা হলো সোভিয়েত ইউনিয়ন। আমরা জানি যে ভাই রুশ বিপ্লবের মাধ্যমে, রুশ বিপ্লবের মাধ্যমে মূলত রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রুশ বিপ্লবের মাধ্যমে মূলত রাশিয়াতে কি হয় ভাই? সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1917 সালের নভেম্বর মাসে, ঠিক আছে, 7 থেকে 17 নভেম্বর এই রুশ বিপ্লবটা সংগঠিত হয়। রুশ বিপ্লব রাশিয়াতে হয়েছিল 1917 সালের 7 থেকে 17 নভেম্বর এই বিপ্লব সংগঠিত হয়েছিল। আপনি জানেন এই বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। এই মানুষটা কি করেছে? এই মানুষটা বিপ্লব সংগঠিত করেছে। বিপ্লবের পর রাশিয়াকে তারা ইউএসএসআর, ঠিক আছে, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকে পরিণত করে। অতঃপর ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক যাত্রা করে
এরপর আমরা দেখি অনেক বছর পরে এসে 1991-তে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। 1991-তে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, ইউএসএসআর ভেঙে যায়। ইউএসএসআর ভেঙে গিয়ে 1991-তে ভেঙে যায়, ভেঙে 15টা দেশের জন্ম হয়েছে। ইউএসএসআর ভেঙে গিয়ে ভাইয়া 15টা দেশের জন্ম হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশের নাম লিখেছে, এখানে হচ্ছে সেই 15টা দেশের কয়েকটা দেওয়া আছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো মূলত মূল দেশ যেটা সেটা হচ্ছে রাশিয়া, সেটাকে একেবারে উপরে আমরা লিখেছি রাশিয়া। এরপর এখানে আছে মধ্য এশিয়ার দেশসমূহ, একটু দেখি কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, অর্থাৎ এরা হচ্ছে মধ্য এশিয়া। কোন হিসেবে আজারবাইজান, এখানে আজারবাইজান লেখা, কোন হিসেবে আজারবাইজানকেও মধ্য এশিয়াতে ধরা হয়। তাহলে এই যে দেশগুলোকে দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে মধ্য এশিয়ার দেশ। কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান মধ্য এশিয়ার দেশ। এরপর এই পাশে চলে আসি, এই পাশটাও মনে রাখতে পারবো কারণ এখানে আছে বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র হচ্ছে 3টা, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। তাহলে একটু যদি তাকাই, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এই 3টা, এদেরকে আমরা মনে রাখতে পারবো অল এর মাধ্যমে। অল, এতে এস্তোনিয়া, এলে লিথুনিয়া, এলে লাটভিয়া। তাহলে এখানে হয়ে গেছে 5টা দেশ। আজারবাইজানকে সহ হচ্ছে 6টা, আজারবাইজানকে সহ হচ্ছে 6টা, আর এখানে হচ্ছে 3টা। 6 3 9টা, 6 3 9টা। তাহলে 9টা দেশ মুখস্থ করা হয়ে গেছে। বাকি আর হচ্ছে রয়েছে 6টা, 9 6 15টা। তাহলে আসেন বাকি 6টা দেশ দেখে ফেলি। একটা হলো রাশিয়া, কারণ সেই তো মূল দেশ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে মূল দেশ কোনটা? রাশিয়া। তাহলে 6টার মধ্যে একটা চলে গেল, বাকি রইল আর 5টা, তাহলে ওই 5টা আমরা এখানে একটু দেখি। 5টা, পোল্যান্ড একটা, আর্মেনিয়া 2টা, ইউক্রেন 3টা, বেলারুশ হয়ে গেল ভাইয়া 4টা। 5টার 4টা, নিচে এখানে আছে জর্জিয়া। তাহলে হয়ে গেল মোট 15টা রাষ্ট্র। তাহলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে এই 15টা দেশের জন্ম হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে এই 15টা দেশের জন্ম হয়েছিল। আমরা খুব সহজেই এই 15টা দেশকে মনে রাখতে পারি, খুব সহজে। ভাইয়া প্রথমে আমি বলে ফেলবো, এখানে মধ্য এশিয়ার দেশগুলো আছে। আমরা জানি মধ্য এশিয়ার দেশগুলো মনে রাখার একটা সহজ সূত্র, উতুতা কাকি, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান 5টা, সাথে নিলাম আজারবাইজানকে 6টা দেশের পর বাল্টিক রাষ্ট্র 3টা, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। তাহলে হয়ে গেল ভাই আমার মুখস্থ করা 9টা দেশ। 6 3 9টা। রাশিয়াকে নিয়ে নিলাম, 10টা হয়ে গেল। বাকি রইল 5টা। পোল্যান্ড, আর্মেনিয়া, ইউক্রেন, বেলারুশ, জর্জিয়া। পোল্যান্ড, আর্মেনিয়া, ইউক্রেন, বেলারুশ, জর্জিয়া। তাহলে এই হচ্ছে 5টি দেশ। সব মিলিয়ে সোভিয়েত ভেঙে 15টা দেশের জন্ম হয়েছিল। সব মিলিয়ে সোভিয়েত ভেঙে এই 15টা দেশেরই জন্ম হয়েছিল। দেখে ফেললাম, সামনে যাই। এরপর বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু দেশের সীমানা ও সীমান্ত রেখা, এগুলো খুবই পরীক্ষাতে আসে। শুরুটা করেছি ভারত পাকিস্তান সীমান্ত রেখা নিয়ে, যার নাম রেড ক্লিফ লাইন। আমরা কাহিনীটা অবশ্যই জানি। যখন ভারত আর পাকিস্তান ভাগ হচ্ছিল, তখন লর্ড মাউন্ট ব্যাটেন তিনি ছিলেন ভাইসরয়। তিনি ইংরেজদের পক্ষ থেকে ডাকলেন যে মানুষটাকে সীমান্ত ভাগ করার জন্য, ইংরেজদের পক্ষ থেকে যাকে ডাকা হয়েছিল সেই মানুষটার নাম ছিল সিরিল র্যাডক্লিফ। সেই মানুষটার নাম ছিল ভাইয়া সিরিল র্যাডক্লিফ। তাহলে এই সিরিল র্যাডক্লিফ লোকটা যে দাগ টেনেছে সেই দাগের নাম হয়েছে র্যাডক্লিফ লাইন। খেয়াল করে দেখো, এই যে র্যাডক্লিফ লাইন নাম হয়েছে
পরবর্তীতে ওই পাকিস্তানের অংশটুকু স্বাধীন হয়েছে, সেই স্বাধীন অংশটুকুর নাম হয়েছে ভাই বাংলাদেশ। তাই এখন ভারত বাংলাদেশ সীমান্ত রেখার নাম রেড ক্লিফ লাইন। একসময় এটা ছিল ভারত পাকিস্তান সীমান্ত রেখার নাম, এখন এটা ভারত বাংলাদেশ সীমান্ত রেখার নাম। বুঝতে পেরেছি। কিন্তু এই একই মানুষ পাঞ্জাবের যে সীমান্ত রেখা সেটাও টেনেছে। তাই আমরা সহজেই বুঝতে পারছি যে ভাই পাঞ্জাবের ওদিকটাতে কারণ পাঞ্জাব তো দুই দেশেই আছে, ভারতেও আছে পাকিস্তানেও আছে। ঠিক একই রকম বাংলা যেরকম ভারতেও আছে পাকিস্তানেও ছিল, পাকিস্তানেরটার নাম ছিল পূর্ব বাংলা, ভারতেরটার নাম ছিল পশ্চিম বাংলা। তো পাকিস্তান যেটা সেটার কাছেও পাঞ্জাব আছে, ভারতের কাছেও পাঞ্জাব আছে। সো পাঞ্জাবের যে সীমান্ত রেখা সেটার নামও রেড ক্লিফ লাইন। আচ্ছা, তারপর পাকিস্তান আফগানিস্তান এই সীমান্ত রেখার নাম হচ্ছে ডুরান্ট লাইন। ভারত চীন এখানকার সীমান্ত রেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত চীন সীমান্ত রেখার নাম ম্যাকমোহন লাইন। এরপর রাশিয়া ফিনল্যান্ড ওখানকার সীমান্ত রেখার নাম হচ্ছে ম্যানার লাইন। এরপর সেলুলার লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকোর সীমান্ত রেখা। এরপর ভারত পাকিস্তানের আরেকটা সীমান্ত রেখার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এটা কাশ্মীরের দিকের যে সীমান্ত রেখা এটা কাশ্মীরের দিকের সীমান্ত রেখা, সংক্ষেপে লাইন অফ কন্ট্রোল, LOC এভাবেও প্রকাশ করে, LOC। একটু মাথায় রাখতে হবে ভাই, LOC এটা বললে বোঝায় ভারত পাকিস্তান, কিন্তু LAC এটা বললে বোঝায় ভারত চীন। আপনি প্রশ্ন করবেন কেন ভাইয়া এটা দিয়ে ভারত চীন কেন বোঝায়? খুব সহজ, আপনি তো জানেন যে ভাই কাশ্মীর মূলত তিনটা দেশের মধ্যে পড়েছে। তিনটা দেশ কাশ্মীরকে ভাগ করে নিয়েছে, একটি হচ্ছে ভারত, একটি হচ্ছে ভাই পাকিস্তান, আর একটি হচ্ছে ভাইয়া চীন। ভারত পাকিস্তান চীন এই তিন দেশ হচ্ছে কাশ্মীরকে ভাগ করে নিয়েছে। তাহলে এই তিনটা দেশ কাশ্মীরকে ভাগ করে নেওয়ার কারণে ভারত এবং চীনের মধ্যে যে কাশ্মীরটা ভাগ হয়েছে ওটাকে ভাগ করার যে রেখা তার নামই হচ্ছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আমরা সহজে মনে রাখতাম অ্যাকচুয়াল, চুতে চায়না, তাহলে এটা চায়নার সাথে। ঠিক আছে, সামনে আসি। 38 ডিগ্রি অক্ষরেখা দ্বারা ভাগ হয়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। 38 ডিগ্রি অক্ষরেখায় উত্তর এবং দক্ষিণ কোরিয়া ভাগ হয়েছে। 49 ডিগ্রি অক্ষরেখাতে যুক্তরাষ্ট্র এবং কানাডা বিভক্ত হয়েছে। পরবর্তীতে হিন্ডেনবার্গ লাইন দ্বারা জার্মানি পোল্যান্ড বিভক্ত হয়েছে। তাহলে আরেকবার পুরোটা আমরা দেখি, খুব সহজ। রেড ক্লিফ লাইন দ্বারা ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান ভাগ হয়েছে। ডুরান্ট লাইন দ্বারা পাকিস্তান আফগানিস্তান। ম্যাকমোহন লাইন দ্বারা ভারত চীন। ম্যানারহেইম রাশিয়া ফিনল্যান্ড। সেনোরা দ্বারা ভাগ হয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো। সেনোরা লাইনে ভাগ হয়েছে। লাইন অফ কন্ট্রোল দ্বারা ভাগ হয়েছে কাশ্মীর, মূলত কাশ্মীরের ভারত পাকিস্তান অংশটা লাইন অফ কন্ট্রোল দ্বারা ভাগ হয়েছে। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দ্বারা ভাগ হয়েছে ভারত চীন, কাশ্মীরের ভারত চীন অংশ। এরপর 38 ডিগ্রি অক্ষরেখা দ্বারা ভাগ হয়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। 49 ডিগ্রি অক্ষরেখা দ্বারা ভাগ হয়েছে আমেরিকা এবং আমরা জানি কানাডা। যুক্তরাষ্ট্র কানাডা। হিন্ডেনবার্গ লাইন এটি দ্বারা ভাগ হয়েছে জার্মানি পোল্যান্ড। ঠিক আছে, এই হলো ভাইয়া সীমারেখা ও সীমান্ত, গুরুত্বপূর্ণ গুলো। সামনে আসি। এরপর কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেহেতু আমাদের ইসলামী ব্যাংক একটা ব্যাংকিং সেক্টরের পরীক্ষা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত রাশিয়া দ্য গস ব্যাংক, জার্মানি ডয়েচে বুন্ডেস ব্যাংক, জার্মানি
ডয়েচে বুন্ডেস ব্যাংক। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের হচ্ছে সুইস ন্যাশনাল ব্যাংক। সুইস ন্যাশনাল ব্যাংক, এটা সুইজারল্যান্ডের ব্যাংক। মালয়েশিয়া, মালয়েশিয়ার ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক নেগারা। ব্যাংক নেগারা। তুরস্ক, মার্কেস ব্যাংকাসি। মার্কেস ব্যাংকাসি। ফিনল্যান্ডের হচ্ছে সুজান পানকি। সুজান পানকি। এরপর আমেরিকা, ফেডারেল রিজার্ভ সিস্টেম। ফেডারেল রিজার্ভ সিস্টেম, সংক্ষেপে এটিকে ফ্যাড বলেও ডাকা হয়। সংক্ষেপে এটিকে ফ্যাড বলেও ডাকা হয়। ট্রাই করুন আমার সাথে আরেকবার। রাশিয়া, রাশিয়া গজ ব্যাংক। রাশিয়া গজ ব্যাংক। জার্মানি, জার্মানি হচ্ছে ডয়েচে বুন্ডেস। ডয়েচে বুন্ডেস। সুইজারল্যান্ডের সুইস ন্যাশনাল ব্যাংক। এরপর মালয়েশিয়ার ব্যাংক নেগারা। ব্যাংক নেগারা। তুরস্ক, মার্কেজ ব্যাংকাসি। ফিনল্যান্ড, সুজান পানকি। সুজান পানকি। যুক্তরাষ্ট্র, ফেডারেল রিজার্ভ সিস্টেম। ফেডারেল রিজার্ভ সিস্টেম। এই হলো ভাইয়া বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সমূহ। এক্ষেত্রে সুইজারল্যান্ডেরটা একটু ক্লিয়ার করা দরকার। সুইজারল্যান্ডের অন্যান্য যে ব্যাংকগুলো আছে তাদেরকেও কিন্তু সুইস ব্যাংক বলে ডাকা হয়। অর্থাৎ সুইস ব্যাংক বলতে কিন্তু নির্দিষ্ট কোনো একটা ব্যাংকের নাম বোঝায় না। সুইস ব্যাংক বলতে কোনো একটা দেশের মানে আমাদের সুইজারল্যান্ডের কোনো নির্দিষ্ট ব্যাংকে বোঝানো হয় না। সুইজারল্যান্ডে যতগুলো ব্যাংক আছে, সুইজারল্যান্ডে যতগুলো ব্যাংক আছে তাদেরকেই সুইস ব্যাংক বলা হয়। প্রশ্ন হচ্ছে কেন? কারণটা খুব সহজ। এই ব্যাংকগুলো অন্যান্য ব্যাংকগুলোর থেকে অনেক বেশি আলোচিত। কেন আলোচিত? কারণ এই ব্যাংক সুইজারল্যান্ডের একটা পলিসি অনুসরণ করে, সেটা হচ্ছে তথ্যের প্রাইভেসি বা তথ্যের সিকিউরিটি ওরা সবচেয়ে বেশি দেয়। তথ্যের প্রাইভেসি বা তথ্যের সিকিউরিটি ওরা সবচেয়ে বেশি দেয়। ওদের এই যে সুইস ব্যাংকগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি কেউ টাকা রাখে, সেই টাকা কি পরিমাণে টাকা রেখেছে, কোথা থেকে টাকাটা এসেছে, মানে কোন দেশে থেকে টাকা পেটেছে, কোনো তথ্যই সরকার, গোয়েন্দা সংস্থা, ইন্টারপোল কাউকে ফাঁস করে না। এই কারণে ধনী ব্যক্তিরা যদি টাকা রাখতে চায় সুইস ব্যাংকে টাকা রাখে। এই হলো ঘটনা। সামনের দিকে যাব, ব্যাংক শেষ হলো। এবার আমরা দেখতে পাচ্ছি মহাসাগর, সাগর, উপসাগর এই আলোচনাটা। এটা অবশ্যই ইতিমধ্যে আমরা করে ফেলেছি, কারণ আমরা যখন মহাদেশ নিয়ে পড়ছিলাম তখনই সেটা জেনেছি। তবু আরেকবার দেখব। শুরুতেই সাগর, মহাসাগর, এগুলোর মধ্যে মহাসাগর নিয়ে কথা। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেন। প্যাসিফিক ওশেন। তুমি বৃহত্তম পাশাপাশি আরো একটা শব্দ এখানে অ্যাড করে নিতে পারো ভাই, সেটা হচ্ছে ভাইয়া গভীরতম সাগর। পৃথিবীর গভীরতম, একই সাথে বৃহত্তম, একই সাথে গভীরতম। বৃহত্তম ও গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত। এরপর পৃথিবীর বৃহত্তম সাগর, মহাসাগর নয় সাগর, উত্তর হচ্ছে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর আমরা পড়েছিলাম দক্ষিণ, দক্ষিণ মানে নিচে, দক্ষিণ মানে নিচে। তাহলে দক্ষিণ চীন সাগর চীনের নিচের দিকটাতে অবস্থিত। দক্ষিণ চীন সাগর চীনের নিচের দিকটাতে অবস্থিত। এরপর পৃথিবীর বৃহত্তম উপসাগর, পাশে লেখা আছে বে, বে হচ্ছে বঙ্গোপসাগর। এরপর বৃহত্তম উপসাগর, পাশে লেখা আছে গালফ, মেক্সিকান গালফ বা গালফ অফ মেক্সিকো, অর্থাৎ মেক্সিকো উপসাগর। এখানে একটা ছোট্ট ভুল আছে। বে হিসাবে যে ছবিটা দিয়েছে, গালফ হিসাবে যে ছবিটা দিয়েছে, এটা উল্টো পাল্টা হয়ে গেছে। বরং বের ছবি হবে এখানটাতে, গালফের এখানটাতে। তুমি বলবো বুঝলাম না, কি বললেন? আচ্ছা আমি বুঝিয়ে বলছি, খেয়াল করে দেখো। দুইটাতেই বলছে ভাইয়া উপসাগর, দুইটাতেই বলেছে উপসাগর। এটাতেও বলতেছে এটা একটা উপসাগর, পাশে লিখেছে বে, ওখানেও লিখেছে উপসাগর, কিন্তু পাশে লিখেছে গালফ। এর মানেটা কি? মানেটা হচ্ছে বাংলাতে, বাংলাতে একটাই শব্দ উপসাগর, কিন্তু ইংরেজিতে দুইটা শব্দ, একটা হচ্ছে বে, একটা হচ্ছে গালফ। ঠিক আছে, বে কোনটা একটু দেখো। বে হচ্ছে ভাইয়া এই শেপেরটা, বে হচ্ছে এই শেপেরটা। এই যে গালফের এখানে যে শেপটা দিয়েছে এটা হলো বের শেপ, এরকম শেপ। এই আকৃতির মানে কি? মানেটা খুব সহজ, খুব সহজ। মানে তুমি
একটা বার ভেবে দেখো, এরকম হবে এবং এরকম, বুঝতে পারছি? ওকে ফাইন, আমরা তোমাকে আবার এঁকে দেখাচ্ছি। ধরো এই যে মাত্র আমরা যে শেপটা এঁকেছি, এটাকে তুমি হচ্ছে একটু উল্টো করে চিন্তা করো। উল্টো করে যদি চিন্তা করো তাহলে বুঝতেই পারবে। এ পাশটাতে হচ্ছে পানি, জলভাগ, এ পাশটাতে হচ্ছে ভূভাগ, এ পাশটাতে হচ্ছে ভূভাগ, আর এই পাশটাতে হচ্ছে ভূভাগ। অর্থাৎ তিন দিকে ভূ দ্বারা বেষ্টিত, তিন দিকে ভূ দ্বারা বা হচ্ছে মাটি দ্বারা বেষ্টিত, আর জলের দিকে বা পানির দিকে মুখটা অনেক বেশি প্রশস্ত। এরকম অবস্থায় থাকলেই তাকে তুমি বলবা হচ্ছে বে। এরকম অবস্থায় থাকলেই কোনো একটা কিছু, আমরা সেটাকে বলি হচ্ছে ভাইয়া বে, আমরা সেটাকে বলি বে। আর গালফ কিরকম? গালফ হচ্ছে এই আকৃতি, গালফ হচ্ছে ভাইয়া এই আকৃতি। এই আকৃতি মানে কি? খুব সহজ, প্রায় চারদিকে, প্রায় চারটা দিকেই আমাদের ভূ দ্বারা আবৃত, এবং পানির দিকে বের হওয়ার যে মুখটা আছে সেটা অনেক সরু। পানি বের হওয়ার যে মুখটা আছে সেটা অনেক সরু। এখানে দেখেন ভাই, পানি বের হওয়ার মুখটা যদি প্রশস্ত চওড়া, তাহলে পানি বের হওয়ার মুখটা যদি হয় চওড়া, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা আমাদের বে। আর পানি বের হওয়ার মুখটা যদি হয় সরু, তাহলে সেটাকে আমরা বলবো গালফ। তাহলে সহজে মনে রাখতে পারি, পানি বের হওয়ার মুখটা সরু হলে গালফ বলে, মুখটা চওড়া হলে বে বলে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে গালফ, এটি হলো গালফ। দেখলাম। এরপর এ পাশটাতে দেখি, এ পাশে আছে যে গ্রেট ব্যারিয়ার রিফ, প্রবাল প্রাচীর, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, এই পৃথিবীর সবচেয়ে বড়, এই পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, এই পৃথিবীর বৃহত্তম প্রবাল, এই পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এই পৃথিবীর সবচেয়ে বড়, এই পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হলো এই গ্রেট ব্যারিয়ার রিফ। এই পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে এই গ্রেট ব্যারিয়ার রিফ। আমরা দেখলাম, ঠিক আছে? এটা অবস্থান করছে, দেখতেই পাচ্ছেন খুব চমৎকার করে লেখাই আছে যে ভাই এটির অবস্থান প্রশান্ত মহাসাগরে। এটির অবস্থান প্রশান্ত, এটির অবস্থান প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে কোথায়? ভাই প্রশান্ত মহাসাগরের এটা অস্ট্রেলিয়ার অংশে অবস্থিত। প্রশান্ত মহাসাগর এটি অস্ট্রেলিয়ার কাছাকাছি বা অস্ট্রেলিয়ার নিকটবর্তী। এটি অস্ট্রেলিয়ার কাছাকাছি, অস্ট্রেলিয়ার নিকটবর্তী। হ্যাঁ, লেখা তো খুব কমই বোঝা যাচ্ছে। আচ্ছা, কোনো টেনশন নেই, আমি তো বলেই দিচ্ছি। অস্ট্রেলিয়ার নিকটবর্তী হচ্ছে পৃথিবীর এই বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এরপর আমরা যদি একটু দেখি, রঙের নামে নামকরণ করা হয়েছে লোহিত সাগর। আপনি জানেন লোহিত সাগর মানে হচ্ছে রেড সি, কৃষ্ণ সাগর মানে হচ্ছে ব্ল্যাক সি, এরপর হচ্ছে পিত সাগর বা ইয়েলো সি। এগুলোকে রঙের নামে নামকরণ করেছে। গভীরতম খাত, পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা হচ্ছে ম্যারিয়ানা ট্রেঞ্চ বা ম্যারিয়ানা খাত। ম্যারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে। ম্যারিয়ানা খাত পৃথিবীর গভীরতম খাত। সামনে চলে আসি। এরপর আসেন আমরা কিছু প্রণালী দেখতে শুরু করি। আপনারা নিশ্চয়ই জানেন ভাই প্রণালী জিনিসটা আসলে কি। প্রণালীটা যেন নামের মধ্যেই লেখা আছে যে এটা কি জিনিস। প্র দিয়ে বোঝাচ্ছে ধরেন প্রাকৃতিক, প্র দিয়ে বোঝানো হচ্ছে ভাইয়া, প্র দিয়ে বোঝানো হচ্ছে ভাইয়া প্রাকৃতিক। আর নালী, নালী শব্দটা দিয়ে নালী শব্দটাই বোঝানো হয়। তাহলে প্রণালী, প্রণালী হচ্ছে প্রাকৃতিক যে নালী, প্রণালী হচ্ছে ভাই প্রাকৃতিক যে নালী, সেটাকেই বলে প্রণালী। প্রাকৃতিক যে নালী তাকেই বলে প্রণালী। প্রাকৃতিক যে নালী সেটাই হচ্ছে প্রণালী। এটার অবস্থান এশিয়া ও আমেরিকা। কি বলে? এশিয়া ও আমেরিকাতে অবস্থান? হ্যাঁ, এশিয়াতে অবস্থান, আমেরিকাতে অবস্থান না। পৃথিবীতে অনেকগুলো প্রণালী আছে। আমরা এখন এশিয়া, আমেরিকা এগুলোর প্রণালীগুলো একটু দেখার চেষ্টা করছি। মানে এশিয়ার পাশে, আমেরিকার পাশে যে প্রণালীগুলো আছে সেগুলো দেখছি। শুরু করছি একেবারে শুরুতে বেরিং প্রণালী দ্বারা। বেরিং
প্রণালী দ্বারা। তার মানে আমরা দেখবো এখন একটা প্রাকৃতিক নালী, আর এই প্রাকৃতিক নালীটা কি করে? প্রাকৃতিক নালীটা কি করে? প্রাকৃতিক নালীটা যেটা করে ভাই, স্থলভাগকে পৃথক করে। স্থলভাগকে ভাই পৃথক করে। আর এরা কি করে? এরা জলভাগকে সংযুক্ত করে। স্থলভাগকে পৃথক করে, জলভাগকে সংযুক্ত করে। স্থলভাগকে পৃথক করে, জলভাগকে সংযুক্ত করে যেই প্রাকৃতিক নালী, সেটা নামে প্রণালী। ঠিক আছে? স্থলভাগকে পৃথক করে, জলভাগকে সংযুক্ত করে যেই প্রাকৃতিক নালী, সেটা নামে হচ্ছে প্রণালী। আসেন শুরু করি। প্রথমেই বেরিং প্রণালী। এটা এশিয়া আর উত্তর আমেরিকাকে পৃথক করেছে। এশিয়ার কাকে? এশিয়ার রাশিয়াকে। আর এ পাশে হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার কাকে? উত্তর আমেরিকা হচ্ছে ভাইয়া ইউএসএ, মানে আমেরিকা, মূল যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে রাশিয়া আর যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে। যুক্ত করেছে কাকে? যুক্ত করেছে উত্তর সাগর বেরিং সাগরকে। আবার কোন বইতে বলছে না উত্তর সাগর না, মূলত এটা চুক্তি সাগর আর বেরিং সাগরকে যোগ করে আপনি দেখবেন হয় অপশনে চুক্তি এই সাগরটা থাকবে, না হলে হচ্ছে বেরিং সাগর এটা থাকবে। ঠিক আছে? যেটাই থাকুক আপনি দাগায় আসবেন যে চুক্তি অথবা বেরিং সাগর। এই দুইটাকে যোগ করে এবং আমাদের এই যে এশিয়া আর উত্তর আমেরিকা, অর্থাৎ রাশিয়া এবং উত্তর আমেরিকার হচ্ছে ইউএসএ, এই দুটাকে পৃথক করে। বুঝলাম? এই দুটাকে পৃথক করে। এবার চলে আসেন তাতার প্রণালী। রাশিয়া শাখালিন দ্বীপপুঞ্জ, এদেরকে পৃথক করে জাপান সাগর ও ওখটস্ক সাগরকে যোগ করেছে। ফরমোজা নামটাই হচ্ছে তাইওয়ানের পুরনো নাম হচ্ছে ফরমোজা। তাইওয়ানের পুরনো নাম হচ্ছে ফরমোজা। ঠিক আছে? তো এই যে তাইওয়ান আছে, তাইওয়ান আর চীন দুইটাকে আলাদা করেছে এই প্রণালীটা, ফরমোজা প্রণালী। যুক্ত করেছে পূর্ব চীন সাগর ও টংকিং সাগরকে। যুক্ত করেছে। তারপর সুন্দ্রা, এখানে একটা রফলা যাবে, সুন্দ্রা প্রণালী পৃথক করেছে সুমাত্রা আর জাভাকে। সংযুক্ত করেছে ভারত মহাসাগর জাভা সাগর যুক্ত হয়েছে, পৃথক হয়েছে সুন্দ্রা প্রণালী দ্বারা সুমাত্রা আর জাভা দ্বীপপুঞ্জ। সুমাত্রা দ্বীপ, জাভা দ্বীপ, দুইটা দ্বীপ পৃথক হয়েছে। মালাক্কা নাম শুনে বোঝা যায় মালয়েশিয়া। ইন্দোনেশিয়া পৃথক হয়েছে। বঙ্গোপসাগর, জাভা সাগর যোগ হয়েছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরের মাঝখানে বঙ্গোপসাগরকে দুই ভাগ করেছে। পক প্রণালী ভারত আর শ্রীলঙ্কার মধ্যে একদিকে ভারত মহাসাগর, একদিকে আরব সাগর। পক প্রণালী দ্বারা যুক্ত হয়েছে। ভারত শ্রীলঙ্কা পৃথক হয়েছে। মূলত ফার্স্টে ভারত প্রণালী, পিছিয়ে শ্রীলঙ্কা। ভারত প্রণালী, শ্রীলঙ্কা পৃথক হয়েছে। ঠিক আছে? সামনে আসি। এবার মধ্যপ্রাচ্য এবং ইউরোপের প্রণালীগুলো। ফার্স্টে হরমুজ প্রণালী। বর্তমানে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইরান প্রায় এটা বন্ধ করে দিচ্ছে। এখন সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশের থেকে তেল নিয়ে যাওয়ার জন্য ইউরোপে এটা খোলা রাখতেই হবে। কিন্তু ইরান এটা মাঝে মধ্যে বন্ধ করে দেয়, ইরানের সাথে ঝামেলা করলে এটা বন্ধ করে দেয়। এটা পারস্য উপসাগর, মানে ইরানের পাশে যে উপসাগরটা আছে পারস্য উপসাগর, ওই পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে যুক্ত করেছে আমাদের এই হরমুজ প্রণালী। এরপর বাবেল মান্দেব প্রণালী। বাবেল মান্দেব বলা হয় এটার মৃত্যুর দরজা। বাবেল মান্দেব প্রণালী এশিয়া আর আফ্রিকাকে পৃথক করেছে। এডেন সাগর, লোহিত সাগরকে যোগ করেছে। দারদেনেরিস তুরস্ককে পৃথক করেছে। দারদেনেরিস দুইবার চলে আসছে। ইজিয়ান সাগর, মর্মস সাগরকে যোগ করেছে। তুরস্ককে পৃথক করেছে মানে খুব সহজ তো ভাই, আপনি জানেন না ইস্তাম্বুলের কথা। আপনাকে যদি আমি প্রশ্ন করি
ইস্তাম্বুল এটা কোথায় বলেন তো? আপনি কি বলবেন? ইস্তাম্বুল কোথায় আপনি কি বলবেন বলেন তো? আপনি বলবেন ইস্তাম্বুল ইউরোপে, উত্তর সঠিক। আপনি বললেন ইস্তাম্বুল এশিয়াতে, উত্তর সঠিক। ইস্তাম্বুল একই সাথে এশিয়াতেও আছে, ইস্তাম্বুল একই সাথে ইউরোপেও আছে। ইস্তাম্বুল দুই মহাদেশে পড়েছে এমন একটা দেশ। এখন ইস্তাম্বুলের ইস্তাম্বুলের এশিয়ান অংশ আর ইউরোপিয়ান অংশ, এশিয়ান অংশ আর ইউরোপিয়ান অংশ, এই দুইটাকে ভাগ করছে কি? ইস্তাম্বুলের এশিয়ান অংশ আর ইউরোপিয়ান অংশ এই দুইটাকে ভাগ করেছে কে? ভাগ করেছে দার্দানেলিস প্রণালী। ভাগ করেছে দার্দানেলিস প্রণালী। বুঝলাম। তারপর এরপর বসফরাস প্রণালী এশিয়া আর ইউরোপকে পৃথক করেছে, মরমর সাগর আর কৃষ্ণ সাগরকে যোগ করেছে। জিব্রাল্টার প্রণালী ইউরোপ 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 আর আফ্রিকাকে আমাদের ইউরোপ আর আফ্রিকাকে আমাদের ইউরোপ আর আফ্রিকাকে প্রথম দিকে চলে গেল, আবার কোনো সমস্যা নেই, অনেকগুলো পড়ে ফেলেছে গুলো। আচ্ছা, এটা পড়ে ফেলেছে, হ্যাঁ এখানে আমরা এখন আছি। আচ্ছা, তারপর ইউরোপ আর আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। ইউরোপের হচ্ছে ভাই বুঝতেই পারছেন স্পেন, আফ্রিকার হচ্ছে মরক্কো। তাহলে মরক্কো আর স্পেনকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। আর সংযুক্ত করেছে ভূমধ্য সাগর, আটলান্টিক মহাসাগর। ভূমধ্য আর আটলান্টিকে যোগ করেছে। ইংলিশ চ্যানেল পৃথক করেছে ফ্রান্স আর ব্রিটেনকে, যোগ করেছে উত্তর আটলান্টিক আর উত্তর সাগরকে যোগ করেছে ইংলিশ চ্যানেল। তাহলে একটা বার খেয়াল করে দেখেন ভাই, আমরা পৃথিবীর গুরুত্বপূর্ণ যতগুলো দেশ আছে তাদের সবারই প্রায় বলা যেতে পারে মহাদেশ ধরে ধরে ফার্স্ট এশিয়া, ইউরোপ, তারপর মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এগুলোর প্রণালী দেখে ফেললাম। এখন গুরুত্বপূর্ণ কিছু শহরের নদীগুলো দেখে ফেলবো, যে এই শহরটা এই নদীর পারে। ফার্স্টে লন্ডন টেমস নদীর পারে, রোম টিভের নদীর পারে, অটোয়া কানাডার অটোয়া, কিন্তু জানেন কানাডার রাজধানী হচ্ছে অটোয়া, সে কানাডার রাজধানী অটোয়া সেন্ট লরেন্সের পারে। ইতালির রাজধানী হচ্ছে রোম হচ্ছে টিভের নদীর পারে। লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী, সো ইংল্যান্ডের রাজধানী লন্ডন টেমসের পারে। এরপর হচ্ছে ব্যাংকক হচ্ছে মিনাস, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, এটা হচ্ছে মিনাস নদীর পারে। এরপর হচ্ছে হংকং হচ্ছে চীনের দখলকৃত এলাকা। হংকং হচ্ছে ক্যান্টন এই নদীটার পারে। একই সাথে এখানে আছে গুরুত্বপূর্ণ একটা বন্দর, ক্যান্টন বন্দর। এরপর হচ্ছে মস্কো আমরা প্রত্যেকে এখানে জানি। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, এটা মস্কোভা নদীর পারে বা মস্কোভ নদীর পারে। এরপর হচ্ছে জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন, সো বার্লিন হচ্ছে স্প্রি নদীর পারে। এরপর হচ্ছে সিডনি অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ শহর হচ্ছে সিডনি, নট রাজধানী, অস্ট্রেলিয়ার রাজধানী না, অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ শহর সিডনি। মারে ডার্লিং এই নদীর পারে, ডার্লিং নদীর পারে। ঠিক আছে, লেখা আশা করে বুঝতে পারতেছেন। এরপর নিউ ইয়র্ক হাডসন নদীর পারে। ঠিক আছে, এরপর ওয়াশিংটন হচ্ছে পটোম্যাক নদীর পারে। ঠিক আছে, দুইটাই নিউ ইয়র্ক ওয়াশিংটন দুইটাই কার? ইউএসএ। এরপর হচ্ছে বুদাপেস্ট হচ্ছে দানিউবের পারে। ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হচ্ছে দানিউব, এরপর হচ্ছে কায়রো হচ্ছে নীল নদীর পারে। ঠিক আছে, বাজারের শহর কায়রো, এরপর হচ্ছে প্যারিস হচ্ছে সিন নদীর পারে, সংস্কৃতির শহর বলা হয় প্যারিসকে, দেখতেই পাচ্ছেন আইফেল টাওয়ার দিয়ে রেখেছে এখানে। এরপর হচ্ছে মাদ্রিদের হচ্ছে মানজারা নদীর পারে, স্পেনের রাজধানী মাদ্রিদ, স্পেন লিখে দেই। এরপর হচ্ছে বেইজিং চীনের রাজধানী, হোয়াংহো নদীর পারে। চীনের দুঃখ হোয়াংহো, কারণ হোয়াংহোর পানিতে বেইজিং প্রতি বছর একবার করে তলায় যেত, তার কারণে চীনের দুঃখ হোয়াংহো। ভিয়েনা দানিউবের পরে। সাংহাই হচ্ছে ইয়াংসিকিয়াং, আমাদের এশিয়ার সবচেয়ে বড় নদী, ইয়াংসিকিয়াং সাংহাই শহরটি ইয়াংসিকিয়াং নদীর পারে। এক নজরে পুরোটা আপনারা একটাবার দেখে ফেলেন যে ভাইয়া আমাদের নদী তীরবর্তী
বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলো কোন নদীর পারে কোন শহরটা অবস্থিত, এইটাই এখানে চমৎকার করে দেখাচ্ছে যে ভাইয়া আমাদের গুরুত্বপূর্ণ শহরগুলো এই সকল নদীর পারে অবস্থিত। নদীগুলো পারে এই গুরুত্বপূর্ণ শহরগুলো অবস্থিত। আশা করি বুঝতে পারছেন। একটা বার ভালো করে পুরোটা একটু দেখার চেষ্টা করবেন। ওকে, আশা করি দেখা শেষ। চলুন এবার সামনের দিকে এগোই। এবার বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু বন্দর আশা করে ফেরি। প্রথমে রাশিয়ার হচ্ছে সেন্ট পিটার্সবার্গ এবং হচ্ছে ভ্লাদিভস্টক। নরওয়ে হচ্ছে হেমার ফাস্ট। এটা উত্তরে, আমাদের পৃথিবীর উত্তরে শেষ নগরী। আপনি যদি উত্তর দিকে যেতে থাকেন, উত্তর দিকে যেতে 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 লাস্ট এই নগরীটা পাবেন, উত্তরের শেষ নগরী। এরপর হচ্ছে বেলজিয়ামের হচ্ছে অ্যান্টিওয়ার্প, ঠিক আছে, সমুদ্র বন্দর। এরপর পোল্যান্ডের বিখ্যাত সে ডানজিগ বন্দর। এই বন্দরে আক্রমণের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয়েছিল। এই বন্দরে আক্রমণের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল। হিটলার এই বন্দরটাই দখল করতে চাইছিল, এরপর অ্যাটাক করেছিল। লিবিয়াকে তো আমরা চিনি সবাই, মুয়াম্মার গাদ্দাফির এলাকা। গাদ্দাফি তো মারা গেছে, গাদ্দাফির ছেলেটারেও মেরে ফেলছে। সো গাদ্দাফি হচ্ছে লিবিয়ার ছিলেন। সো এই লিবিয়ার গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে বেঙ্গাজি। মিশর হচ্ছে পোর্ট সুয়েজ, আলেকজান্দ্রিয়া, এগুলো গুরুত্বপূর্ণ বন্দর। মরক্কোর হচ্ছে কাসাব্লাঙ্কা। দক্ষিণ আফ্রিকার হচ্ছে কেপটাউন, লন্ডন, ডারবান এবং হচ্ছে ইস্ট লন্ডন। পরীক্ষাতে এটা খুব বিপদে ফেলবে আপনাদেরকে। ইস্ট লন্ডন নাম শুনে মনে হবে ইস্ট লন্ডন তো হলো ইংল্যান্ডে, কিন্তু না, ইস্ট লন্ডন হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। এরপর হচ্ছে ব্রাজিলের হচ্ছে রিও ডি জেনেরিও। জাপানের বিখ্যাত বন্দর হচ্ছে ওসাকা, বস্ত্রের জন্য বিখ্যাত, বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। এরপর ইয়োকোহামা, চীনের হচ্ছে সাংহাই ক্যান্টন, মাত্রই পড়েছে। ইয়েমেন হচ্ছে এডেন বন্দর, এডেন উপসাগরের তীরে এডেন বন্দর। ইরানের হচ্ছে বন্দর আব্বাস, বন্দর আবাদান, চাবাহার বন্দর, চাবাহার বন্দর, গুরুত্বপূর্ণ বন্দর। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ব্রিসবেন, ডারউইন, এগুলো গুরুত্বপূর্ণ বন্দর। এগুলো প্রত্যেকটি ক্রিকেট খেলার সুবাদে আমাদের কাছে খুবই পরিচিত এই বন্দরগুলো। ওকে, আসেন সামনে যাই। এবার সমুদ্র বন্দর বিহীন দেশ। এই যে দেশগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে এবার উল্টাটা। এর আগে পর দেখেছি সমুদ্র বন্দর আছে, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি সমুদ্র বন্দর নাই এমন দেশ সমূহ। প্রথমেই দেখেন কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান। অর্থাৎ এখানে স্থান যতগুলো আছে পাকিস্তান বাদে সবাই। এরপর নেপাল, ভুটান, মঙ্গোলিয়া, লাওস। এবার খেয়াল করে দেখেন, আপনি খুব ইজিলি এগুলো পারবেন না ভাই, অবশ্যই আপনারা ইজিলি এগুলো পারবেন সবাই, ঠিক আছে, অবশ্যই আপনারা এগুলো সবাই পারবেন। ওকে, তাহলে এরা হচ্ছে এশিয়ার সমুদ্র বন্দরবিহীন দেশ। দক্ষিণ আমেরিকাতে আছে প্যারাগুয়ে, বলিভিয়া। সামনে চলে আসি কিছু গণমাধ্যম বা পত্রিকা, খুব সহজ। ইংল্যান্ডের থেকে বের হয় গার্ডিয়ান, দ্য টাইমস, রিডার্স ডাইজেস্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ম্যাগাজিন। তাহলে সর্বোচ্চ বিক্রি হয় এমন ম্যাগাজিন, ঠিক আছে। তারপর ডেইলি মিরর, দ্য ইকোনমিস্ট, সহজ। ইউরোপের হচ্ছে ডেইলি টেলিগ্রাফ, খুব একটি ইম্পর্টেন্ট না। ফ্রান্সের হচ্ছে লা মন্দে, এটা ফ্রান্স থেকে বের হয়, মস্কো থেকে বের হয় প্রাবদা, ঠিক আছে। সো প্রাবদা বেশ ইম্পর্টেন্ট আছে, প্রাবদাটা পড়তে হবে। এরপর দক্ষিণ এশিয়ার করাচি, অর্থাৎ পাকিস্তান থেকে বের হয় ডন। কায়রো মানে হচ্ছে মিশর থেকে বের হয় আল আহরাম, ভারতের গুলো লাগবে না।
এরপর নিউ ইয়র্ক অর্থাৎ যুক্তরাষ্ট্র, হেরাল্ড ট্রিবিউন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নাল হচ্ছে শেয়ার বাজার ভিত্তিক ম্যাগাজিন। ওয়াল স্ট্রিট জার্নাল হচ্ছে শেয়ার বাজার ভিত্তিক, ঠিক আছে। এরপরে জাপান, জাপানের হচ্ছে আসাহি সিম্বুন। আসাহি সিম্বুন হচ্ছে একটা পত্রিকা, দৈনিক, সর্বোচ্চ প্রকাশিত হয় এরকম দৈনিক, সর্বোচ্চ প্রকাশিত দৈনিক। সর্বোচ্চ প্রকাশিত দৈনিক, সর্বোচ্চ প্রকাশিত দৈনিক যে পত্রিকাটা সেটা হচ্ছে আসাহি সিম্বল। এরপর হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া হচ্ছে দ্য মর্নিং হ্যারাল্ড, ঠিক আছে। অস্ট্রেলিয়া সিডনি থেকে বের মর্নিং হ্যারাল্ড। আচ্ছা, এখানে ছবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের অপেরা হাউস, সে অপেরা হাউসের ছবি, সিডনির অপেরা হাউস। আচ্ছা, সামনে চলে আসি। এখানে কিছু সংবাদ সংস্থা আছে। প্রথমে আছে ফ্রান্সের AFP, সবচেয়ে পুরনো, প্রাচীনতম, ঠিক আছে। এরপর আছে যুক্তরাষ্ট্র আছে AP, অ্যাসোসিয়েটেড প্রেস। ব্রিটেন হচ্ছে রয়টার্স, সবচেয়ে বেশি যেটা আসে পরীক্ষাতে, ব্রিটেন হচ্ছে রয়টার্স। রাশিয়া হচ্ছে ইতার, এটা একটা তাস, ইন্টারফ্যাক্স। চীন হচ্ছে সিনহুয়া, সবাই জানি। PTI, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। এরপর পাকিস্তানের APP, ইরানের হচ্ছে ইরনা, মিশরের ছিল মিনা, ঠিক আছে। একটা হচ্ছে মিনা বা মেনা, মিশরের, ইরানের ইনা। কাতারের আল জাজিরা, সময় চিনি। ইরানের হচ্ছে প্রেস টিভি, যুক্তরাজ্যের হচ্ছে BBC, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। যুক্তরাষ্ট্র হচ্ছে CNN, ABC, ফক্স নিউজ, একেবারে পরিচিত CNN, ABC, ফক্স নিউজ। আরো একটা আছে, সেটা হচ্ছে VOA, ভয়েস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রের ভয়েস অফ আমেরিকা। সামনে চলে আসেন। এবার আমরা কিছু বিশ্ব রাজনীতির নেতাদের। প্রথমে হচ্ছে লিবিয়ার বিখ্যাত নেতা হচ্ছে মোহাম্মদ গাদ্দাফি। উনি ক্ষমতায় এসেছিলেন 1 সেপ্টেম্বর 1969 সাল থেকে, না ওই সময় এসেছিলেন। তারপর তার পতন হয়েছে, 42 বছর থাকার পর পতন হয়েছে। এরপর জায়নিজম, আমরা প্রত্যেকে বুঝি। এই যে ইসরায়েল, এই যে দেশটা প্রতিষ্ঠা হয়েছে, এই দেশটা প্রতিষ্ঠিত হয়েছে যে আন্দোলনের মাধ্যমে, সেই আন্দোলনটার নাম হচ্ছে জায়নিজম। ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা, এটা হচ্ছে ইহুদিবাদ বা জায়নিজম। এই আন্দোলনের প্রবক্তা নাম হচ্ছে থিওডর হার্জল। এরপর হচ্ছে নেপালের সর্বশেষ রাজা ছিল জ্ঞানেন্দ্র। এরপর আফগানিস্তানের শেষ বাদশাহ হচ্ছে জহির শাহ। আফগানিস্তানের শেষ বাদশাহ ছিল হচ্ছে জহির শাহ। এরপর ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো, সাবেক স্বৈরশাসক। সৌদি আরব হচ্ছে আব্দুল আজিজ ইবনে সৌদের নামে। দালাই লামা তিব্বত থেকে ভারতে আশ্রয় নিয়েছেন 1959 সালে। গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনীতিবিদ আপনারা দেখে যাবেন। নেক্সট ক্লাসে সাম্প্রতিকের যে রাজনীতিবিদ আছে তাদেরকে নিয়ে আমরা পড়বো, এগুলো তো পুরানো। এবার গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা দেখতে হবে। ফার্স্টে 1917 বেলফুর ঘোষণা। একটু আস্তে আস্তে আগাই। বেলফুর ঘোষণা প্রথম বিশ্বযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। বেলফুর ঘোষণা প্রথম বিশ্বযুদ্ধকালে এই ঘোষণাটি দেওয়া হয়েছিল। এই ঘটনাটা কেন দিল? প্রথম বিশ্বযুদ্ধে এক পর্যায়ে ইংল্যান্ড খুবই দুর্বল একটা অবস্থাতে পড়ে যায়। তাদের অস্ত্র এবং অর্থ দুটোরই সংকট দেখা দেয়। এমন অবস্থায় তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে ইহুদিদের বিখ্যাত ধনী ব্যবসায়ী ছিল, মূলত ব্যাংকিং সেক্টরের ব্যবসায়ী। উনি নাম ছিল রথচাইল্ড। তাকে হচ্ছে একটা প্রস্তাব দেন বা অফার দেন ইংল্যান্ডকে, যে আমরা আপনাদেরকে অর্থ সাহায্য দিব, আমরা আপনাদেরকে অস্ত্র সাহায্য দিব, বিনিময়ে আমাদেরকে দিয়ে দিতে হবে ফিলিস্তিন। অর্থাৎ ফিলিস্তিন তখন ছিল তুরস্কের দখলে। সুতরাং তুরস্ক যদি হেরে যায়, কারণ প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ছিল অক্ষশক্তি, ইংল্যান্ড ছিল মিত্র শক্তি। আপনি যদি জিতে যান
তাহলে ফিলিস্তিন চলে আসবে আপনাদের দখলে, আপনারা এটা ইহুদিদেরকে দিয়ে দিবেন, তারপর আমরা সেখানে ইহুদিদের বসতি স্থাপন করাবো। এই ছিল তাদের লক্ষ্য। তো তখন ইংল্যান্ড এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে। এরপর ইংল্যান্ডের তখন বিশেষ একজন সচিব ছিল আর্থার জেমস বেলফোর, সংক্ষেপে আমরা তাকে ডাকি আর্থার বেলফোর। এই আর্থার বেলফোর পরবর্তীতে একটা চিঠি লিখেন নভেম্বরের 2 তারিখ। কার কাছে? রথশাইল্ডের কাছে। রথশাইল্ডের কাছে চিঠি লিখে বলেন যে হ্যাঁ, আমরা এটাতে রাজি আছি, আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে, ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আপনারা সাহায্য করেন। আর এই যে ঘোষণাটা, এই ঘোষণাটির নামই হচ্ছে বেলফোর ঘোষণা। এরপর প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরপরই ধীরে ধীরে ইহুদিরা সেখানে জড়ো হতে থাকে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিটলার চরম মাত্রায় ইহুদি বিদ্বেষ হিসাবে তিনি অনেক ইহুদি হত্যা করেছিলেন, হলোকাস্ট চালিয়েছিলেন, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই সকল ইহুদিরা এসে জড়ো হতে থাকে এবং 1948 সালে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দেয়। 1962-তে এবার আরেকটা ঘটনা, 1962-তে মিয়ানমারের সামরিক শাসন শুরু হয়েছে। মিয়ানমারে আমরা এখনো দেখতে পাচ্ছি সামরিক শাসন অব্যাহত আছে। মিয়ানমারে এখনো সামরিক শাসন অব্যাহত আছে। মিয়ানমারের বিখ্যাত নেত্রী অং সান সুচি উনি গৃহবন্দী অবস্থায় আছেন। সুতরাং এই সামরিক শাসন কবে থেকে শুরু হয়েছে? 62। তারপর 1989 চীনের বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে ছাত্র বিক্ষোভ হয়েছিল। 1991 ইরাকি বাহিনীর কাছ থেকে কুয়েত মুক্ত হয়েছিল। আমরা জানি মূলত ঘটনাটা কি ঘটেছিল। ঘটনাটা যেটা ঘটছে, সাদ্দাম হোসেন, ইরাকের বিখ্যাত নেতা সাদ্দাম হোসেন এই কাজটা করেছিলেন। তিনি মূলত ফার্স্টে ইরাক ভার্সেস ইরান, তিনি প্রথমে যে কাজটা করেছিলেন 1980 সালে তিনি ইরানে আক্রমণ করেন। ইরানের সাথে তিনি লড়াই করেছেন 1988 পর্যন্ত। 1980 থেকে 88 পর্যন্ত একটানা 8 বছর ইরাক যুদ্ধ চলেছে। এক পাশে ছিল সাদ্দাম, অন্য পাশে ছিল খোমেনি। এই পাশে ছিল সাদ্দাম আর এই পাশে ছিলেন খোমেনি। ঠিক আছে, সাদ্দাম আর খোমেনি লড়াই চালিয়ে গেছে। পরবর্তীতে এখানে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধটি সমাপ্ত হয়। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর 1990-তে সাদ্দাম কুয়েত আক্রমণ করেন। এরপর 21 ফেব্রুয়ারিতে কুয়েত মুক্ত হয় সাদ্দামের হাত থেকে। এ পাশে দেখতে পাচ্ছি বিখ্যাত বাবরি মসজিদের অবস্থান হচ্ছে ভারতের অযোধ্যায় ছিল। বাবরি মসজিদ ছিল, ভারতের উগ্রপন্থীরা ভেঙে ফেলেছে বাবরি মসজিদ, সেখানে তারা নির্মাণ করেছে রাম মন্দির। এরপর গোলযোগপূর্ণ সোয়াত উপত্যকা, এটার অবস্থান পাকিস্তানে। তাহলে গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ঘটনাবলী, গুরুত্বপূর্ণ কিছু উপনিবেশ, গুরুত্বপূর্ণ কিছু রাজধানী কোথায় অবস্থিত, কোন নদীর পাড়ে, গুরুত্বপূর্ণ কিছু প্রণালী, গুরুত্বপূর্ণ সাগর, মহাসাগর, উপসাগর, এগুলো আজকে পড়ে ফেলেছি। বিশ্বের বিভিন্ন দেশের আইনসভা পড়ে ফেলেছি। বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অঞ্চল দেখেছি, সীমানা দেখে ফেলেছি, সমুদ্রবন্দরবিহীন দেশ আমরা দেখে ফেলেছি, সংবাদ সংস্থা, সংবাদপত্র দেখে ফেলেছি। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় এখন 12টা 45 প্রায় বেজে গেছে। শুরু করতে কিছুটা দেরি করেছি, তাই শেষ করতে কিছুটা দেরি হয়ে গেল। কিন্তু আর কিছুক্ষণ পরে গোসল টোসল করতে হবে, কারণ নামাজে যেতে হবে। আমাদের শুক্রবার আজকে জুমার নামাজের সময় প্রায় হয়ে এলো বলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে এরপর থেকে আমরা শুরু করব, এবং পরবর্তী ক্লাসটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট হবে, কারণ পরের ক্লাসে সাম্প্রতিক বিষয়গুলিও আলোচনা হবে। তাহলে আজকে আর আমরা কথা না বাড়িয়ে এখানেই যেতে চাচ্ছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।